ফেনীর নুসরাত হত্যায় শামীম সিরাজের মৃত্যুদণ্ড বহাল, সাজা কমল 4 আসামির, খালাস 10 জন। রংপুরে 4 খুনের কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন, বিচার দাবিতে আজব শিক্ষার্থীদের বিক্ষোভ। কুড়িগ্রামের ভুরঙ্গাবাড়িতে গুদাম থেকে সার লুটের ঘটনায় থানায় জিডি, 2টি তদন্ত কমিটি গঠন। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে 4 জনকে, 10 জনকে খালাস দিয়ে হাইকোর্ট বলেন নিম্ন আদালতের বিচারক ন্যায় বিচার করতে সমর্থ হননি, বিচারিক ক্ষমতা কেড়ে নিতে বলা হয়েছে তার। 2019 সালের 10 এপ্রিল নৃশংস এক ঘটনায় প্রাণ হারায় ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি, যা নাড়া দেয় পুরো দেশকে। নুসরাত হত্যা মামলার মাস 6-এর মধ্যেই রায় দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড দেন 16 আসামিকে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে এলে দীর্ঘ শুনানি শেষে ঘোষণা করা হলো রায়, যাতে বহাল রাখা হয়েছে শামীম ও সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড। 4 জনের ফাঁসি রায় কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। খালাস পেয়েছেন 10 আসামি। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। নুসরাত হত্যা মামলায় যে বিচারক এত আসামিকে ফাঁসি রায় দিয়েছিলেন, কেড়ে নিতে বলা হয়েছে তার বিচারিক ক্ষমতা। আসামিপক্ষের আইনজীবীরা কেউ খুশি, কেউ বা প্রত্যাশিত রায় না পেয়ে আপিলের কথা জানালেন। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। রায়ে যাদের খালাস দেওয়া হয়েছে তাদের দ্রুত মৃত্যুদণ্ডের সেল থেকে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছে পরিবার, দাবি জানিয়েছে দ্রুত রায় কার্যকরের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে, নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায়, আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এই রায়টার মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিচারের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জিলা স্কুলের সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং শোক র্যালি করে শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত সত্যতা নিশ্চিত এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে গত রাতেই হত্যা মামলায় গ্রেপ্তার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, পরে কারাগারে পাঠানো হয় তাদের। আমরা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচারের জন্য, জোরালো বিচারের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রশাসনকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে তারা যদি সঠিক দোষীদেরকে সবার সামনে আনতে না পারে, তাহলে কিন্তু আমরা এতে আরো কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে পারি। 2 জন মানুষ 4 জনকে কিভাবে মেরে ফেলতে পারে, ইয়াবা সেবী ঘরের লাইট বন্ধ করে কিভাবে অন্ধকারের মধ্যে ইয়াবা সেবন করতে পারে, এরকম হাজারো প্রশ্ন আছে। এই নাটক বন্ধ করে সমস্ত উত্তরগুলো, জনগণের প্রশ্নের উত্তরগুলো দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করো। খুনিকে আড়াল করা নয়, খুনিকে বাঁচানো নয়, আমরা সত্যটা চাই। কুড়িগ্রামের ভুরঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে ঘটনাস্থলে যায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি, কথা বলেন ডিলার এবং কৃষকদের সাথে। এছাড়া আরও একটি তদন্ত কমিটি করেছে কৃষি অধিদপ্তর। এদিকে সার লুটের ঘটনায় এক কৃষকের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেন ডিলার তাইফুর রহমান।
গতকাল সার বিতরণের সময় শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে ডিলারের সামনে থেকে সারের বস্তা নিয়ে যায় লোকজন। এই বরাদ্দ অনুযায়ী যে সারটা আসে তার দেখা যায় যে 100 বস্তা সার ডিলারের ঘরে আসে আর বাদ বাকিটা থাকে না, যার জন্য কৃষক এখানে সার পাচ্ছে না। কৃষকেরা আমার এখান থেকে 202 বস্তা ইউরিয়া সার এবং 23 বস্তা এমওপি সার নিয়ে যায়। পরবর্তীতে তারা আবার এই সারগুলো ব্যাক করে। তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের ডিলারের কী কী গাফিলতি ছিল, কী কারণে এই সমস্যার সৃষ্টি হলো, কোনো সিন্ডিকেট আছে কিনা। রংপুরে 4 খুনের ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে 2 জন এবং তারা সকালে জবানবন্দিও দিয়েছেন স্বীকারোক্তিমূলক। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল শাহীন, যেমনটি বলছিলাম যে 4 খুনের ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা জবানবন্দি দিয়েছেন। তারপরও এই খুন নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে, তারা পুলিশের সাথে একমত হতে পারছে না। তো এই খুন নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন, কেন তারা জনগণ পুলিশের সাথে একমত হতে পারছে না? কিন্তু পুরো নগরী উত্তপ্ত এবং আজকে আমরা সকালে দেখেছি যে জেলা স্কুলের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন। একই দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে একটি কিন্তু প্রতিবাদ সমাবেশ হচ্ছে মহানগর নাগরিক কমিটির। তারা কিন্তু একই দাবি করছেন যে 2 জন ব্যক্তি কিভাবে 4 জনকে হত্যা করতে পারে, এটি নিয়ে কিন্তু তাদের মনে পড়ে। এর সঙ্গে আরো জড়িত আছে কিনা, অপরাধীরা আছে কিনা, সেই আইনের আওতায় নাগরিক কমিটির ব্যানারে তারা আছেন এবং তারা আছেন স্থানীয়। এবং আমরা এলাকা আসলে হত্যাকাণ্ড ঘটাতে পারে কিন্তু এই বিষয়ে মহানগর পুলিশের তারা যেটা বলছেন যে তারা তারা বিশেষভাবে জানতে পারে এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে কিন্তু তারা পরবর্তীতে আসলে জট তুলতে পারবেন। তবে এখনই আসলে তেমন কিছু বলা যাচ্ছে না। তবে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের এই মামলার চাপে 2 জনের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য পুলিশ ভূমিকা রাখবেন, সেটি কিন্তু আমাদেরকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। জি, ফখরুল শাহীন, রংপুরে 4 খুনের ঘটনায় মানববন্ধন চলছে, এ নিয়ে জানাচ্ছিলেন ফখরুল শাহীন। পাবনায় দেখা দিয়েছে সার সংকট, চাহিদা মতো পাচ্ছে না কৃষকরা। এ নিয়ে এই সুযোগে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন শাহীন রহমান। শাহীন রহমান, একদিকে কৃষকরা সার পাচ্ছে না এবং যা পাচ্ছেন তাও আবার চড়া দামে কিনতে হচ্ছে, এ নিয়ে কৃষকরা কি বলছেন, ডিলার বা সার ব্যবসায়ীরাই বা কি বলছেন? আসলে কৃষকের যে সার সংকট সেটি কিন্তু নতুন নয়, ইতিপূর্বে আমরা দেখেছি গত বছর ঠিক এই সময়টাতেই সারের কৃত্রিম সংকট কিন্তু তৈরি হয়েছিল। আমরা এই মুহূর্তে পাবনার আটঘরিয়া উপজেলার একটি মাঠে রয়েছি। সেই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক কিন্তু এখানেই আমন সেটি তারা বপন করেছেন এবং সেখানে তারা সার দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে একজন কৃষককে সার দিতে দেখেছি এবং তার সঙ্গে আমরা কথা বলেছি যে তাদের যে চাহিদা মাফিক সার, সেই সার তারা পাচ্ছেন না। অর্থাৎ খুচরা পর্যায়ে তারা কিনতে গেলে তাদের যেখানে প্রয়োজন 1 বস্তা সার, সেখানে তারা 10 কেজি পাচ্ছেন, 5 কেজি পাচ্ছেন। এবং খুচরা ব্যবসায়ীরা বলছেন যে তারা ডিলারের কাছ থেকে যেভাবে তারা সরবরাহ পাচ্ছেন ঠিক সেটুকু তারা বিক্রি করছেন এবং
কৃষকদের কাছে সেটি বিক্রি করছেন। কৃষকরা যে সারের দাবি জানাচ্ছেন সেটি তারা দিতে পারছেন না। তবে ডিলারদের সঙ্গে আমরা কথা বলেছি, ডিলাররা তা আমাদেরকে দেখিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত সার রয়েছে, সারের মজুত রয়েছে, কিন্তু তারা স্বীকার করেননি সার সংকটের বিষয়টি। তবে কৃষকদের যে অভিযোগ সেটি হচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু এই বড় ব্যবসায়ী ডিলার যারা রয়েছেন তারা কিন্তু এই সারের বেশি দাম নিচ্ছেন এবং বেশি দামে বিক্রি করছেন। প্রতি বছরে ঠিক এই সময়টাতেই এরকম হয় বলে কৃষকরা অভিযোগ করেছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সারের জেলায় যে চাহিদা, সেই চাহিদা যেটুকু বরাদ্দ পেয়েছে সেটি সরবরাহ ডিলারদের মাধ্যমে করেও এখন অনেকগুলো সার কিন্তু তাদের কাছে মজুদ রয়েছে, অর্থাৎ সার সংকটের কোনো সম্ভাবনা কথা তারা উড়িয়ে দিয়েছেন। এবং তারা বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী যারা বেশি মুনাফা লাভের আশায় মূলত এই কৃত্রিম সংকটটি তৈরি করেন। এবং প্রতি বছরেই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সারের যে চাহিদা সেটি কম থাকে এবং যে কারণে বরাদ্দটাও কম আসে, এবং আগামী মাস অক্টোবর মাসে সারের চাহিদা থাকবে বেশি এবং তখন বরাদ্দ বেশি পাবে, তারা এমনটি জানিয়েছেন এখন পর্যন্ত আমরা, যেটি কৃষি অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনার যে কৃষির যে বিভাগটি রয়েছে, সেই কৃষি বিভাগের যে তথ্য সেটি তারা কিন্তু বলেছেন সারের কোনো সংকট এখন পর্যন্ত তাদের কাছে নেই। এবং কৃষকরা যে অভিযোগটি করেছেন সেই অভিযোগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বলছেন যে তারা এই বিষয়টি নজরদারিতে রেখেছেন এবং ইতিমধ্যেই গত সপ্তাহে তারা বেশ কয়েকটি অভিযান পরিচালনার কথা জানিয়েছেন, যেখানে কয়েকজন সার ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। তো সব মিলে সারের যে পাবনায় যে সারের যে চিত্র বর্তমানে, সেই চিত্রটি হচ্ছে এরকম যে সারের সংকটটা তারা কৃষক পর্যায়ে আছে, কিন্তু ডিলার এবং খুচরা ডিলাররা স্বীকার করছেন না, খুচরা ব্যবসায়ীরা কিন্তু সার সংকটের কথা স্বীকার করেছেন। তো সব মিলিয়ে এই হচ্ছে পাবনার সারের অবস্থা। জি, শাহিন রহমান পাবনা থেকে সার সংকট নিয়ে জানাচ্ছিলেন শাহিন রহমান। সকালে খেলে রাতে খাওয়ার চাল নেই, নেই ভিটে মাটি, অথচ তাদের নামে সরকারি খাদ্য গুদামে দেয়া হচ্ছে টনকে টন ধান। কৃষকদের ধান দেওয়ার কথা থাকলেও কুড়িগ্রামে ভূমিহীনদের জাতীয় পরিচয়পত্র হাতিয়ে খাদ্য গুদামে ধান দিচ্ছে একটি চক্র, যাতে যোগ সাজশ রয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যদিও তালিকা নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। গোলাম মওলা সিরাজের রিপোর্ট। দিনমজুর দম্পতি গুলজার হোসেন ও আরজিনা বেগম, দিন এনে দিন খেয়ে চলে সংসার, কিন্তু আরজিনা বেগমের নামেই ৩ টন ধান দেয়া হয়েছে সরকারি খাদ্য গুদামে, যার কিছুই জানেন না তিনি। আমার পাতা দিতে সিরিয়াল আমার নামে শৈশব করতে হল, আমার কি হবে না হবে আমার তো ভয় অস্থির। তার মতো কুড়িগ্রামের নাগেশ্বরীর ছাটবাড়ি এলাকার হাজেরা, সরবালা, আবু বকর সহ ১৬ জনের নাম রয়েছে এই তালিকায়, যাদের সবাই দরিদ্র ও ভূমিহীন। অভিযোগ, ভাতা দেয়ার কথা বলে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র নেয় স্থানীয় দুলাল নামে এক ব্যক্তি। পরে তাদের প্রত্যেককে দেয়া হয় ১৫০০ থেকে ২০০০ টাকাও। দুলালের বাড়ি গেলাম, ওই আমাকে গাড়ি ভাড়া করে নিয়ে গেল, ওই আমাকে মনে করেন যেটা তারিখ দেয় এই তারিখে যাওয়া হবে, ওই তারিখে গেলাম। 2 পাতা সাদা পাতা সই নিছে, আবার সব ফর্ম টরম মিলিয়ে 9টা সই। আঞ্জাপাতি চালপাতি কি দিয়ে নি খাবো, এলে জন্য তো নাম দিছে। 2000 করে হাতে দেওয়া হয়েছে আর এদের 900 করে খরচ গেছে, মোট 2900 টাকা। বিষয়টি নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। কৃষক আবেদন করার পরে এটা কৃষি অফিস থেকে অনুমোদন করা হয়, ওনারা এই বিষয়টা ভালো বলতে পারেন। ধরেন 400 বা 500 লোক ধান দিচ্ছে, বাকি 300 লোক যে দিচ্ছে না, তখন তো আবার পুনরায় লটারি হওয়ার নিয়ম। এই যে 300 লোকের যে তারা ধানটা আবার কোত্থেকে নিচ্ছে, সেটা তো আমাদের সাথে ওনারা কোনো শেয়ার করে না। বা একই চিত্র রাজারহাট সহ কুড়িগ্রামের বাকি উপজেলায়। অভিযোগ, প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে গেলে টালবাহানা করেন গুদাম কর্মকর্তারা। আমি কয়েকবার যাওয়ার পরেও দেখি আমাকে তাও আবার বলে আমার বস্তা শর্ট। তাদের কার্ড বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অনেকেই কিনে নিয়েছে। এই ধান গোডাউনে না নিয়ে ফরকাট অটো রাইস মিলে পাঠিয়ে দেওয়া হয়। না কেন না, বক্তব্য দিব না কেন দিবে? এ নিয়ে কথা বলতে গেলে তড়িঘড়ি করে সটকে পড়েন রাজারহাট উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা। গোডাউন আছে, এমনিতেই বক্তব্য হবে না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওনারা তদন্ত করবে, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তখন প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর কুড়িগ্রামে 12,914 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের।
এরই মধ্যে প্রায় 97% সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যার সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষজন। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও কতদিন লাগবে। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ রানা, টাঙ্গাইলের স্থানীয়দের সমস্যাগুলো কি এবং সমস্যাগুলো সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, কি বলছেন স্থানীয়রা, কি বলছে স্থানীয় কর্তৃপক্ষ? প্রথমেই টাঙ্গাইলের যে শহরের মানুষজন রয়েছে তারা যদি তাদের প্রশ্ন যদি বলি, তাদের মূল প্রশ্নটাই হচ্ছে যে শহরের যানজট নিরসন হবে কবে। দীর্ঘদিনের টাঙ্গাইলবাসীর একটি প্রত্যাশা শহরে নির্বিঘ্নে চলাচল, কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি টাঙ্গাইলবাসীর। আমি যদি একটু দেখাতে চাই, আমি রয়েছি টাঙ্গাইল শহরের যে নিরালামন মেন যে জায়গাটি, সেই এইখান থেকে শুরু করে টাঙ্গাইলের 8 থেকে 10টি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোতে কিন্তু প্রতিনিয়তই সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটের একটি চিত্র দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত। এবং এই যানজটের নাকাল কিন্তু পৌরবাসী, এবং এই বিগত দিনে যারা পৌর কর্তৃপক্ষ রয়েছেন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিলেও কিন্তু পৌরসভার কিছু দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার কারণে কিন্তু যে পরিমাণ শহরের ভিতরে অটো রিক্সা, ইজি বাইক চলার কথা তার চেয়ে কিন্তু অনেক বেশি চলাচল করছে, যে কারণে কিন্তু এই শহরের যানজট অনেকটাই আয়ত্তের বাইরে রয়েছে বলে জানিয়েছেন এখানে যারা কাজ করছেন ট্রাফিক সহ অন্যান্য কর্মকর্তারা। আমি টাঙ্গাইলের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই টাঙ্গাইল যে সচেতন নাগরিক ফোরামের সভাপতি। আসলে টাঙ্গাইলের যানজটের মানুষের কি ভোগান্তি হচ্ছে, আপনারা কি মনে করছেন? ধন্যবাদ মাসুদ রানা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এবং যারা দর্শক সরাসরি দেখতে পাচ্ছে তাদের সবাইকে। টাঙ্গাইল শহর এক সময় নিরিবিলি একটি শহর থাকলেও এখন টাঙ্গাইলের সবচেয়ে যে বড় সমস্যাটা, সেই সমস্যাটার নাম হলো যানজট সমস্যা। এই যানজটে মানুষ এখন অতিষ্ঠ। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো টাঙ্গাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মোড়টা, নিরালা মোড়। এখান থেকে তিনটি রাস্তা গেছে। আমার যে পিছন দিকে যে সাইডটা, এটা গেছে হলো জেলা সদর রোড। আমার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এটা হলো মেইন রোড, এবং আমার এই পাশে যে রাস্তাটা গেছে এটা হলো পূব দিকে, এটা হলো ভিক্টোরিয়া রোড। আমরা প্রতিনিয়ত দেখি যে এই তিনটি রোডে শুধু না, এবং অন্যান্য যে রোডগুলো আছে কালীবাড়ি সহ বিভিন্ন জায়গায়, পার্কে বাজার থেকে শুরু করে সব জায়গায় যানজটের একেবারে ভয় একটা চিত্র। আমি যানজট নিয়ে আমি কথা বলবো, তারপর যানজটের সমাধান নিয়ে আমি একটু কথা বলবো আর কি। যানজটের মূল কারণ হলো যে আসলে অপরিকল্পিতভাবে আমাদের টাঙ্গাইল শহরটা গড়ে উঠেছে, এটা কোনো পরিকল্পনা মাফিক গড়ে ওঠেনি। আমি যদি একটু বাম দিকে দেখাই, এখান থেকে যে মার্কেটগুলো হয়েছে এখানে একটা খাল ছিল। দ্বিতীয়ত যে কারণটা, সে কারণটা হলো যে শহরের লোকের সংখ্যা বাড়তেছে। শুধু এটা টাঙ্গাইল শহরই না, সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে অনেক এর মধ্যে অনেক হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, এটা 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট আসে। তো এত লোকের সংখ্যা বাড়ার কারণে যে আমাদের নতুন নতুন রাস্তা এবং রাস্তা প্রশস্তকরণ এটা করা হয়নি, যে কারণে একটা যানজটের কারণ। আর সবচেয়ে আরেকটা যে বড় কারণটা হলো, সেটা হলো আমাদের পৌরসভা থেকে যে পরিমাণ লাইসেন্স দেওয়ার দরকার ছিল রিক্সা, ইজি বাইক এবং ইঞ্জিন চালিত রিক্সা, তার চাইতে দ্বিগুণের বেশি লাইসেন্স দিয়েছে। অর্থাৎ 4200 হইলো ইজি বাইক এবং 6000 হইলো ইঞ্জিন চালিত রিক্সা। এটাই শুধু না, এর বাইরে অবৈধভাবে এখানে সিএনজি, ইঞ্জিন চালিত রিক্সা এবং ইজি বাইক চলাচল করতেছে দ্বিগুণেরও হয়তো বেশি হবে আর কি, যে কারণে যানজটে আজকে ভয়াবহ অবস্থা। আমরা যানজটটাকে প্রধান সমস্যা চিহ্নিত করে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা আমরা উপস্থিত ছিলাম। সেখানে আমি সূচনা বক্তব্য রেখেছি যে যানজট থেকে আমরা উত্তরণ চাই, সেখানে একটা রেজলিউশন হচ্ছে। আমি এখানে বলতে চাই যে যাদের
লাইসেন্স নাই আর কি, যেসব রিক্সা, ইজি বাইক বা সিএনজি, তারা শহরের প্রাণকেন্দ্র, শহরের যে মাঝখানে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে তারা চলতে পারবো না। আমরা কিছু নির্দিষ্ট জায়গার প্রস্তাব দিয়েছি যে এর বাইরে চলতে পারবে, তাহলে আমাদের হয়তো 25% আমার সমাধান হবে। আর আরেকটা মিনিট, কাকবাড়ি ব্রিজ হতে আমরা যদি একটা হাউজিং ব্রিজ পর্যন্ত একটা রাস্তা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার আরো 20 থেকে 25% আমার সমাধান হবে, অর্থাৎ 50% আমরা এখান থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ। জি, আমরা জানছিলাম মাসুদ রানা থেকে টাঙ্গাইল শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও স্কুলে অভিযান চালিয়েছে সিডিএ, মিলেছে নানা অনিয়ম। সকালে প্রথমে অভিযান চালানো হয় মেডিকেলের সামনে ল্যান্সেট হাসপাতালে। সেখানে পার্কিং, জরুরি নির্গমনের পথ বা নির্বাপন ব্যবস্থার কিছুই পাওয়া যায়নি, তাই হাসপাতালটিকে 1 মাস সময় দেওয়া হয়েছে সংশোধনের জন্য। এছাড়া অভিযান চালানো হয় ট্রিটমেন্ট হাসপাতাল, শেভরন ক্লিনিক্যাল ল্যাব, ভেলভিউ এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। এসব প্রতিষ্ঠানেও নানা অনিয়মের প্রমাণ পাওয়াতে ক্ষোভ জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান। প্রতিটি প্রতিষ্ঠানকে সংশোধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই ভবনের যিনি মালিক, তিনি অতিরিক্ত লাভের আশায় একটা আবাসিক ভবনকে তিনি কমার্শিয়াল বানিয়ে ফেলেছেন ওনার যুক্তিতে। আর যিনি হাসপাতালের এমডি, উনি টেম্পোরারিভাবে আমাদেরকে বলেছেন যে এই হাসপাতাল নিয়েছেন, কিন্তু ইতিমধ্যে 6 বছর হয়ে গেছে। 6 বছর কিন্তু একটা টেম্পোরারি পিরিয়ড নয়। একটা টেম্পোরারি পিরিয়ড 1 হইতে 2 বছর হইতে পারে। কাজে আমি আমাদের যে সিস্টেম, আমরা ওনাদেরকে এক মাস সময় নির্ধারণ করে দিলাম। মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা এবং শিশু সন্তানকে নদীতে ফেলে দেয় 5 দিন পর উদ্ধার হয়েছে শিশুটির মরদেহ। সকালে আড়িয়াল খাঁ নদে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে 19 আগস্ট শিবচরের বাঘ্রের কান্দি এলাকায় ঝোপের পাশ থেকে উদ্ধার করা হয় শম্পা খাতুনের মরদেহ। এই ঘটনায় মামলার পর ফারুক মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শম্পাকে ধর্ষণ শেষে হত্যা এবং শিশু আবিরকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে সে। শম্পা খাতুনের সাথে তার শিশু বাচ্চা আবির 1 বছর বয়সী, তাকেও এই নিষ্ঠুর ফারুক সে গলায় ওড়না পেঁচিয়ে বাচ্চাটিকেও সে সেদিন হত্যা করে। ফারুককে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং আদালতে তিনি 164 প্রদান করেছেন এবং তিনি এই হত্যাকাণ্ড, এই 2টি হত্যাকাণ্ডের তিনি আসলে দায় স্বীকার করেছেন। ফেসবুক কিংবা টেলিগ্রামে পার্ট টাইম চাকরির ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। আবার কেউ উপবৃত্তির অর্থ দেওয়ার নাম করে ব্যাংকের তথ্য নিয়ে অনলাইনে আত্মসাৎ করছে অর্থ। প্রতিদিনই এসব অনলাইন প্রতারক চক্রের হাতে চট্টগ্রামে নিঃস্ব হচ্ছে বহু মানুষ। অভিনব পন্থায় সাইবার ক্রাইম করে গেলেও নানা সীমাবদ্ধতায় ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পার্ট টাইম জবের অফারে 10,000 টাকা বিনিয়োগে অনলাইনে কাজ শুরু করেন চট্টগ্রামের সলিমপুরের স্ক্রাপের দোকানদার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রবিন। কাজ শেষে 50 ভাগ লাভ সহ বিনিয়োগ করা টাকা বুঝে পান তিনি। এভাবে কয়েকটি লেনদেন হওয়ার পর 1 লাখ টাকা বিনিয়োগ করেন রবিন। সেটার লাভও যুক্ত হয় অ্যাকাউন্টে, কিন্তু নানা শর্তে সে অর্থ উত্তোলন করতে পারেননি তিনি। শর্ত দেন সমপরিমাণ টাকা জমা দিলে 1 ঘন্টার মধ্যে পুরো টাকা লাভসহ তুলতে পারবেন। এইভাবে নানা ধাপে 13 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। যখন বুঝতে পারেন প্রতারণার শিকার হচ্ছেন, ততক্ষণে ঋণগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যান এই ব্যবসায়ী। এইসব যারা করতেছে এদেরকে একটু আইনের আওতায় আনাটা খুবই জরুরি, আর না হলে অনেক ছেলে পেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। একইভাবে অনলাইনে প্রতারিত হন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আবু মহিউদ্দিন সিদ্দিকী। তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 29 লাখ টাকা। ওই অ্যাকাউন্টের থেকে যখন আমি টাকা উইথড্র করার চেষ্টা করলাম 10 লাখ টাকা, তারপর ওরা বললো এখানে ক্রেডিট শিল্ডের একটা ইস্যু আছে, এখানে আপনাকে আরও 5 লাখ টাকা জমা করতে হবে। আমি যাদেরকে টাকা জমা দিয়েছি আমি 13 জন আসামি করেছিলাম, তো ওখানের মধ্যে সিমিলার অ্যাকাউন্ট কয়েকটা ওনার অন্য কেসের মধ্যে উনি পেয়েছেন। কেবল পার্ট টাইম জব নয়, মেয়ের উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে এই শিক্ষিকার 80,000 টাকা আত্মসাৎ করে আরেকটি চক্র। এভাবে অনলাইনে প্রতিদিন প্রতারক চক্রের হাতে নিঃস্ব হচ্ছে
অসংখ্য মানুষ। যেহেতু ওরা এখন দেদার্স এগুলো করতে পারতেছে, কোনো ওদেরকে ধরা ছোঁয়ার বাইরে ওরা, তো এই জন্য এগুলোর কোনোই মানে এটা চলতেছেই, এখনো চলতেছে। এসব অপরাধের তথ্য পাচ্ছে সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স ইউনিটও। বলছে চক্রটিকে আইনের আওতায় আনার কথা। সাইবার ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়, সিআর মামলা, সেই মামলাগুলোতে আসলে আমাদের একটু ক্ষমতা একটু কম থাকে। আমরা এগুলোকে আইডেন্টিফাই করে আমরা কোর্টে রিপোর্ট সাবমিট করি, কোর্ট থেকে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। ইউনিটটির তথ্য মতে জুলাই পর্যন্ত গেল 1 বছরে থানা ও আদালত মিলে 142টির বেশি মামলা হয়েছে অনলাইনে অর্থ হাতিয়ে নেয়ার। এর মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয় 73টি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।